আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম মূলত ফিনান্স, ব্যাংকিং ও বীমা তৃতীয় পত্র এই কোর্সটি। তো এই কোর্সটির আমার আলোচনার বিষয়বস্তু ছিল চেক, তারপরে বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। তো গত ক্লাসে আমি চেক সম্পর্কে আলোচনা করেছি, আজকেও আমি দাগ চেকের উপর আলোচনা স্টার্ট করব। তো আমরা যদি একটু বোর্ডে তাকাই তাহলে দেখো লেখা আছে যে দাগ কাটা চেকের প্রকারভেদ। তো দাগ কাটা চেক কি সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। দাগ কাটা চেক হলো একটি চেকের বাম কোণের উপরিভাগে যদি আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টানা হয় এবং সেই রেখার ভিতরে কিছু লেখা থাক বা না থাক, সেটাকে দাগ কাটা চেক বলা হয়। তো দাগ কাটা চেকের ভিতরে মানে ওই যে দুটো যে আড়াআড়ি দাগ কাটা হলো সেই দাগের ভিতরে লেখা অনুসারে কিন্তু দাগ কাটা চেককে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। সাথে বিভিন্ন বইতে আরেকটি ভাগও লেখা আছে, আমি সেটাও তোমাদেরকে পড়াবো। তো সাধারণ যে আমি যেটা বলছিলাম যে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করা হয় দাগ কাটা চেককে। একটি হচ্ছে সাধারণ দাগ কাটা চেক, একটি হচ্ছে বিশেষ দাগ কাটা চেক, আর আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে দ্বৈত দাগ কাটা চেক। তো শুরুতে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ দাগ কাটা চেক। সাধারণ দাগ কাটা চেক কাকে বলে? সাধারণ দাগ কাটা চেক হচ্ছে যে চেকের দুটো দাগের ভিতর কোনো শব্দ লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ ফাঁকাও থাকতে পারে। একটা চেকের বাম কোণে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টানা হলে সেই রেখার ভিতরে কিছু লেখা থাক বা না থাক, সেটি একটি সাধারণ দাগ কাটা চেক। 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে 123 ধারায় বলা হয়েছে যে কোনো চেকের উপরিভাগের যদি আড়াআড়ি দুটি সমান্তরাল দাগ কাটা হয় তার ভিতরে অ্যান্ড কং বা এ জাতীয় শব্দ সংক্ষেপে লেখা হয়, অথবা হস্তান্তরযোগ্য নয় এরূপ শব্দ লেখা হোক বা না হোক, এটি যেরূপ দাগ কাটা চেক বলে প্রতীয়মান হয় তাকে সাধারণ দাগ কাটা চেক বলে। তো দেখো আমি সাধারণ দাগ কাটা চেকের কিছু উদাহরণ দিয়েছি। দেখো প্রথম দাগটা যে আড়াআড়ি দুটো দাগ কেটেছি আমি, সেই আড়াআড়ি দাগের ভিতরে কিচ্ছু লেখা নেই। অর্থাৎ এটা যদি একটা চেক হয়, ধরো এটা যদি একটা চেক বই হতো যার বাম কোণ হচ্ছে এটা, সেক্ষেত্রে আমি যদি শুধু ফাঁকা রাখি তাহলে এটি একটি সাধারণ দাগ কাটা চেক। আবার যদি আমি সেই ফাঁকার ভিতর অ্যান্ড কোং শব্দদ্বয় লিখি তাহলে ওইটি সাধারণ দাগ কাটা চেক। সাধারণত ফাঁকা দাগ কাটা চেক যেটি থাকে সেই দাগ কাটা চেকটি বাহক বা প্রাপক যে কোনো ব্যাংকে প্রাপকের নিজ হিসেবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারে। আর যদি অ্যান্ড কোং কথাটি লেখা থাকে, এই কথাটিও আসলে একটি পারিভাষিক ভাষা। আসলে দেখা গেছে যে ব্যাংকিং সেক্টরে যখন কাজ করতে চায় তখন এটা প্রচলিত রীতিতে পরিণত হয়েছে যে ফাঁকা রাখার বদলে কিছু লিখে দেওয়া। যেহেতু আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে এই শব্দের কথা বলা হয়েছে অ্যান্ড কোং বা এ জাতীয় শব্দ সংক্ষেপ, তো সেই হিসেবেই আসলে অ্যান্ড কোং শব্দটি লেখা হয়। এটিও কিন্তু যে কোনো ব্যাংকের যে কোনো অর্থাৎ গ্রাহকের যে কোনো ব্যাংকের হিসাবে জমা দিয়ে এই দাগ কাটা চেকের অর্থ সংগ্রহ করতে পারবে। আরেকটি হচ্ছে প্রাপকের হিসাব। যদি এই প্রাপকের হিসাব কথাটি বলা থাকে তাহলে সাধারণ দাগ কাটা চেকের ক্ষেত্রে এটি অবশ্যই কি করতে হবে? প্রাপকের হিসাবে জমা দিয়েই অর্থ উত্তোলন করতে হবে। সাধারণত বাংলাদেশে যে ব্যাংকিং আইন অনুসৃত হয় সে অনুযায়ী প্রত্যেকটি সাধারণ বা বিশেষভাবে দাগ কাটা চেকই হোক না কেন সেটি প্রাপকের হিসাবে জমা দিয়েই অর্থ উত্তোলন করতে হয়। তো বিদেশে কিন্তু বাংলাদেশের বাইরের অনেকগুলো কান্ট্রি রয়েছে যেখানে তুমি যেমন ফাঁকা যদি থাকে দাগ কাটা চেক, সেক্ষেত্রে বাহক নিজ হিসেবে জমা দিয়েও কিন্তু এর অর্থ উত্তোলন করতে পারে। সবসময় যে বাহকই প্রাপক হবে তা কিন্তু না। সেজন্য বলা হচ্ছে যে ফাঁকা চেক হচ্ছে বাহক বা প্রাপক নিজ হিসাবে জমা যে কোনো ব্যাংকে যে কোনো শাখায় জমা দিয়ে অর্থ উত্তোলন করতে পারে। অ্যান্ড কোং এর ক্ষেত্রেও কিন্তু সেম, যেটা আমি একটু আগে বলছিলাম। কিন্তু প্রাপকের হিসাবে কথা লেখা থাকলে অবশ্যই প্রাপকের হিসাবে জমা দিয়ে অর্থ উত্তোলন করতে হবে। এটিও যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় হতে পারে, যেহেতু এটি একটি সাধারণ দাগ কাটা চেক। এবং তোমরা একটা জিনিস বিষয় খেয়াল করো, আমি যে 4টা দাগ কাটা চেকের বৈশিষ্ট্য দিয়েছি এখানে, মানে স্পেসিমেন দিয়েছি, সেখানে কোথাও কিন্তু ব্যাংক শব্দের উল্লেখ নেই। তাহলে সাধারণ দাগ কাটা চেকের আরেকটি বৈশিষ্ট্য কি, যেখানে ব্যাংক শব্দের কোনো উল্লেখ থাকবে না।
আর এখানে লাস্টে যেটা দিয়েছি হস্তান্তরযোগ্য নয়, যেহেতু হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সালের দলিল আইনে 130 ধারায় বলা হয়েছে যে হস্তান্তরযোগ্য নয়, এই কথাটি থাকলে সেটি সাধারণ মানে সাধারণ দাগ কাটা চেক, সেহেতু এই শব্দটিও কিন্তু সাধারণ দাগ কাটা চেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও আমরা কি জানি যে যথার্থ অনুমোদনের মাধ্যমে কিন্তু দাগ কাটা চেক, এই হস্তান্তরযোগ্য নয় লেখা যে দাগ কাটা চেক সেটাও কিন্তু হস্তান্তর করা যায় যথ অনুমোদনের মাধ্যমে। তবে এক্ষেত্রে কিন্তু একটি কথা রয়েছে, এখানে হচ্ছে যিনি হস্তান্তর করবেন আর যিনি হস্তান্তর গ্রহীতা তিনি যে চেকটি নেবেন, এখানে যে সত্ত্বের মানে হস্তান্তর ঘটে, অর্থাৎ আমি যদি তোমাকে একটি চেক দিই তাহলে আমি হস্তান্তর করলাম তোমাকে, আর তুমি হচ্ছে হস্তান্তর গ্রহীতা, আমি আমার চেকের সত্ত্ব তোমাকে দিলাম। যদি এক্ষেত্রে এই হস্তান্তরযোগ্য নয় কথা লেখা যে দাগ কাটা চেকটি রয়েছে সেটি মালিকানা সত্ত্বে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তুমি হস্তান্তর গ্রহীতা হওয়ার কারণে তুমি কিন্তু এর উত্তম সত্ত্বের মালিক হবে না। এ কথাটি আসলে 130 ধারায় বলা হয়েছে হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সালের। তো তাহলে আমরা এখানে দেখলাম কি সাধারণভাবে দাগ কাটা চেকের ক্ষেত্রে সাধারণত এই 4 ধরনের, আবার অনেক সময় কিন্তু নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকে, তো সেটাও কিন্তু সাধারণ দাগ কাটা চেক বলে গণ্য হবে। তো এবার আসি আমরা বিশেষভাবে দাগ কাটা চেক। তো বিশেষভাবে দাগ কাটা চেক কি? বিশেষভাবে দাগ কাটা চেকের বিষয়টা হচ্ছে এরকম যে দাগ কাটা চেকের যে সমান্তরাল আড়াআড়ি দাগ কাটা হচ্ছে সেই আড়াআড়ি দাগের ভিতরে ব্যাংক শব্দের উল্লেখ থাকবে। ব্যাংকের যে কোনো শাখারও উল্লেখ থাকতে পারে, কিন্তু এখানে ব্যাংক শব্দটির উল্লেখ থাকবে। যখনই এই দাগের ভিতর ব্যাংক শব্দটির উল্লেখ থাকলো তখন কিন্তু সেটি আর সাধারণ দাগ কাটা চেক হলো না, এটি হলো বিশেষভাবে দাগ কাটা চেক। তাহলে আমরা 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 124 ধারায় কি বলা হয়েছে সেটা একটু জেনে নেই। সেখানে বিশেষভাবে দাগ কাটা চেক সম্পর্কে বলা হয়েছে যে কোনো চেকের সম্মুখ ভাগে যদি কোনো ব্যাংকের কোনো চেকের সম্মুখ ভাগে যদি আড়াআড়িভাবে দুটি দাগ কাটা হয় সেখানে হস্তান্তরযোগ্য নয় এমন শব্দ সহ বা এমন শব্দ ছাড়া যদি কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে এবং এটি যেরূপ দাগ কাটা চেক বলে প্রতীয়মান হয় তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে। তার মানে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে হস্তান্তরযোগ্য না এই শব্দ থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে কি অবশ্যই এখানে ব্যাংক শব্দের বা ব্যাংকের নামের উল্লেখ থাকতে হবে। তো আমরা একটু এক্ষেত্রে যেই দাগ কাটাগুলো একটু দেখে নেই যে কোন ধরনের দাগ কাটা থাকে বা দাগের ভিতরে কোন ধরনের কথাগুলো বলা থাকে। দেখো প্রথমে আমি লিখলাম যেমন সোনালী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংকের নামই আমি লিখলাম, জাস্ট সোনালী ব্যাংক কথাটা লেখা। তাহলে যখন সোনালী ব্যাংক কথাটা লেখা রয়েছে এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে যিনি প্রাপক তিনি সোনালী ব্যাংকের মানে তিনি তার মানে যে চেকটি পেয়েছেন, যে দাগ কাটা চেকটি পেয়েছেন সেটি অবশ্যই সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে তার নিজ হিসাবে জমা দিয়ে কিন্তু মানে চেকটি তার নিজের হিসেবে জমা দিয়ে তারপরে চেকের অর্থ সংগ্রহ করতে পারবে, এই কথাটি বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, সোনালী ব্যাংক রমনা শাখা, অর্থাৎ এক্ষেত্রে যিনি প্রাপক যে দাগ কাটার চেকটি পেয়েছেন সেটি অবশ্যই তাকে সোনালী ব্যাংকের রমনা শাখায় জমা দিয়ে কিন্তু চেকের টাকা সংগ্রহ করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে অনুসৃত আইনটা হচ্ছে কি প্রাপকের নিজ হিসেবে জমা দিতে হবে, কিন্তু যদি বাংলাদেশের বাইরের দেশের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে যখন নির্দিষ্ট ব্যাংকের যে নির্দিষ্ট শাখার কথা বলেছে সেই নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট শাখায় চেক জমা দিয়ে চেকের অর্থ উত্তোলন করতে হবে। এবার আরেকটি বিশেষভাবে দাগ কাটা দেখি কি লেখা আছে। এখানে আরেকটি দাগের ভিতরে আমি কি লিখলাম দেখো, যে লেখা আছে সোনালী ব্যাংক প্রাপকের হিসাব, অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো শাখায়
প্রাপকের হিসেবে জমা দিয়ে এই চেকের অর্থ উত্তোলন করতে পারবে। এটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোনো দেশের জন্য। যদি দাগের ভিতর লেখা থাকে যে, যেমন আমি উদাহরণ দিই, এক্স ব্যাংক ওয়াই ব্রাঞ্চ, তাহলে সেই এক্স ব্যাংকের ওয়াই ব্রাঞ্চে প্রাপকের যে হিসাব, সেই হিসেবে জমা দিয়ে কিন্তু অর্থটাকে উত্তোলন করতে হবে। অর্থাৎ যখন দাগের ভিতর এরকম ব্যাংকের নাম প্লাস প্রাপকের হিসাব লেখা থাকবে, তখন অবশ্যই ওই ব্যাংকের ওই প্রাপকের নিজ হিসাবে জমা দিয়ে কিন্তু চেকের অর্থ সংগ্রহ করতে হবে। আমরা যদি আরেকটি দেখি, দেখো কি লেখা রয়েছে, সোনালী ব্যাংক রমনা শাখা প্রাপকের হিসাব। এর মানে হচ্ছে প্রাপককে সোনালী ব্যাংকের রমনা শাখাতেই, শুধুমাত্র রমনা শাখাতেই তার দাগাঙ্কিত চেকটি বা দাগকাটা চেকটি জমা দিয়ে তার অর্থ সংগ্রহ করতে হবে, এবং এখানে ওই রমনা শাখায় প্রাপকের নিজ হিসাব অবশ্যই থাকতে হবে। তো এই হলো আমাদের বিশেষভাবে দাগকাটা চেকের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলো। এবং এখানে আমি যে বিষয়টা বলেছি তোমাদের, যে প্রথমে যেটা বলেছি সোনালী ব্যাংক, বলেছি যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় প্রাপকের মানে নিজের একটা হিসাব থাকতে হবে এবং সেই হিসেবে সে চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে পারবে। এটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী, যেহেতু বাংলাদেশের এটা প্রচলিত নিয়ম। আর যদি হয় বাংলাদেশের বাইরের কোনো দেশের জন্য, তখন সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে সোনালী ব্যাংক বলছি, হয়তো ধরো অন্য দেশের সোনালী ব্যাংকের শাখায় গিয়ে যিনি প্রাপক তিনি জমা দিতে পারবেন। মানে অন্য দেশের কথা বলছি আমি, বাংলাদেশের নয়। বাংলাদেশের ক্ষেত্রে কি, যে অবশ্যই সেটা প্রাপকের হিসেবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হবে। এবং আজকের ক্লাস সম্পর্কিত তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটা আমাদের যখন ক্লাস রিওপেন হবে সে সময় তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এটা ছিল আমাদের বিশেষভাবে দাগকাটা চেক। এবার আসি দ্বৈত দাগকাটা চেক। দ্বৈত দাগকাটা চেকের মধ্যে দুটো ব্যাংকের নাম লিখে আসলে দাগটা কাটা হয়, অর্থাৎ যে আড়াআড়ি দাগটা কাটা হয় চেকের বাম কোণের উপরের ভাগে, সেই ক্ষেত্রে কি লেখা হয়, দুটো ব্যাংকের নাম উল্লেখ থাকে। তো যখন দুটো ব্যাংকের নাম উল্লেখ থাকে, তখন চেক যখন প্রথম যিনি জমা গ্রহণকারী অর্থাৎ প্রাপক প্রথম যে ব্যাংকে গিয়ে তার কাউন্টারে বা তার হিসাবে যখন চেকটি জমা দেয়, তখন সেই ব্যাংকই করে আরেকটি যে ব্যাংকের নাম উল্লেখ রয়েছে সেই ব্যাংকের কাছে চেকটি পাঠায়, এবং চেকটির অর্থ ওই ব্যাংক সংগ্রহ করে প্রথম ব্যাংকের নিকট পাঠায়, অর্থাৎ যার কাছে চেক প্রথমে জমা দেওয়া হয়েছিল তার কাছে পাঠায়। এখন এই ডাবল বা দ্বৈত দাগকাটা চেক ব্যবহার করা হয় কেন? ব্যবহার করা হয় সাধারণত আরও অতিরিক্ত নিরাপত্তার জন্য, যাতে অর্থ জালিয়াতি বা প্রতারণার কারণে মানে তহবিল তছরূপ না হয়, অর্থ হারিয়ে না যায়, সেজন্য কিন্তু এটি ডাবল ক্রস চেক বা দ্বৈত দাগকাটা চেক ব্যবহার করা হয়। তো এটা ছিল আমাদের দাগকাটা চেক সম্পর্কে আলোচনা। এবার আসি চেকের জালিয়াতি ও প্রতারণার বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। দেখো, চেক তো একটা সাধারণ ছাপা কাগজ, তাই না, যেখানে ব্যাংক তার প্রয়োজনীয় ইনফরমেশন দেয় এবং গ্রাহকের হিসাব নম্বর থাকে, ডেট থাকে, ব্যাংকের রাউটিং নাম্বার থাকে, যেটা আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছি। তো এই যে এত কিছু থাকে, তারপরেও কিন্তু চেক জালিয়াতি হয় বা অনেক সময় চেকের অর্থ ভুল লোক উত্তোলন করে। তো এক্ষেত্রে যে জালিয়াতি, প্রতারণা, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ব্যাংকের নিজস্ব কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেটা চেকের মধ্যে কিন্তু আসলে উল্লেখ থাকে। তাহলে আমরা দেখে নেই সেই বিষয়গুলো কি। দেখো, যেটা লেখা হয়েছে, প্রথমে আদেশটা স্বাক্ষর। তো একটি চেক যখন একজন চেক দাতা চেক গ্রহীতাকে প্রদান করে, তখন সেখানে অবশ্যই স্বাক্ষর করে দেয়। যদি চেকটিতে স্বাক্ষর না করে দেয়, তাহলে চেকটি কিন্তু অসম্পূর্ণ চেক, তাই না? আবার যখন চেকটিতে স্বাক্ষর করে দেয়, তখন ব্যাংক কি করে, সেই চেকে স্বাক্ষর আছে কিনা এবং নমুনা কার্ডে সংগৃহীত স্বাক্ষরের সাথে এই স্বাক্ষরের মিল আছে কিনা সেটি কিন্তু যাচাই বাছাই করে। যদি মিল থাকে তাহলে কিন্তু চেকের অর্থ প্রাপককে প্রদান করে, আর যদি না থাকে তাহলে কিন্তু সেই চেকটি আটকে দেয়, এবং এক্ষেত্রে সাধারণত যিনি চেকদাতা তাকে ইনফরমেশন জানানো হয়। তো এটা হচ্ছে
একটি প্রধান নিরাপত্তা ব্যবস্থা যে আদেশটা স্বাক্ষর চেকের পাতা ঠিকভাবে আছে কিনা এবং সেটি নমুনা স্বাক্ষরের সাথে মিলছে কিনা। এরপর আসি স্বাক্ষরের পরীক্ষা, যেটা আমি একটু আগে বললাম যে স্বাক্ষরটি নমুনা স্বাক্ষরের সাথে মিলছে কিনা সেটিও তারা পরীক্ষা করে। এবার আসি তারিখ পরীক্ষা। তারিখ পরীক্ষা হচ্ছে চেকটির মধ্যে তারিখ দেওয়া হয়েছে কিনা এবং যে তারিখটি দেওয়া হয়েছে সেটি পূর্ববর্তী তারিখ কিনা বা পরবর্তী তারিখ কিনা। যদি পূর্ববর্তী তারিখ হয় তাহলে তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা সে বিষয়টিকে কিন্তু খেয়াল রাখতে হয় ব্যাংকের। আর যদি হয় পরবর্তী চেকের কোনো মানে পরবর্তী তারিখের কোনো চেক, তাহলে সেই তারিখ আসার আগে কিন্তু এই চেকটির অর্থ প্রাপককে প্রদান করা হবে না। তো এই জন্যই বলা হচ্ছে তারিখ পরীক্ষা। এবার আসি টাকার পরিমাণের সঠিকতা। অনেক সময় কি হয় যে চেক লিখতে গিয়ে দেখা গেল বাংলায় কথায় লিখেছে 10,000 কিন্তু অঙ্কে লিখেছে 1,000। তো এই যে কথা এবং অঙ্কে দেখা গেল কি টাকার পরিমাণটা ভুল লেখা হয়েছে। সাধারণত এই চেকগুলো কিন্তু বাতিল হয়ে যায়, অর্থাৎ এই চোখে টাকা পরিশোধ করে না ব্যাংকগুলো। তা এক্ষেত্রে ব্যাংকগুলো কি করে, অবশ্যই এই টাকার অঙ্ক এবং কথায় লেখা অঙ্কটা মিলিয়ে দেখে যে সঠিক আছে কিনা। এবার আসি চেকের পাতা পরীক্ষা। চেক জালিয়াতির অন্যতম একটি উপায় কিন্তু এই চেকের পাতা, নকল চেকের পাতা ব্যবহার করা। তাই এক্ষেত্রে ব্যাংক কি করে যে ব্যাংক সাধারণত কাগজে ছাপানো একটি ব্যাংক কর্তৃক ছাপানো একটি MICR চেক সাধারণত গ্রাহকদেরকে সরবরাহ করে। যেই MICR এর মাধ্যমে কিন্তু তারা চেকটি সঠিক কিনা এবং যে চেক বই থেকে এই চেকটি সরবরাহ করা হয়েছে সেই চেক বইয়ের নাম্বারগুলো কিন্তু ব্যাংকে আগে থেকেই সংগৃহীত অবস্থায় থাকে। যখনই চেকটি কম্পিউটারে স্ক্যান করে ঢুকানো হয় তখন কিন্তু সেই চেকটিকে অবশ্যই রিকগনাইজ করতে পারে ব্যাংকের যে সিস্টেম রয়েছে। যদি সেটি রিকগনাইজ না করতে পারে যে ব্যাংকের যে চেক নাম্বার সেটি দেখা গেছে যে ব্যাংকের সফটওয়্যারে নেই, তার মানে চেকটি কিন্তু নকল, তাই না? তো MICR চেকের ক্ষেত্রে ব্যাংকের কাছে কিন্তু কিছু কোড রয়েছে, মানে ওই চেকগুলো যতগুলো চেক বইয়ের যতগুলো পাতা থাকে প্রত্যেকটা পাতা কিন্তু কোড দেওয়া থাকে, যেটা কম্পিউটারে স্ক্যান করলেই ধরা পড়ে যায়। তো এভাবে কিন্তু চেকের পাতা পরীক্ষা করা হয়। চেকে রদ বদল, ধরো কোনো কারণে চেকে কোনো শব্দ কাটাছেঁড়া করা হয়েছে, ওভাররাইটিং করা হয়েছে, তো এক্ষেত্রে যিনি চেকদাতা তিনি স্বাক্ষর করেছেন কিনা এই বিষয়টি লক্ষ্য রাখতে হয়। কারণ দেখা গেল একজন চেকদাতা একজন চেক গ্রহীতাকে হয়তো 10,000 টাকার চেক প্রদান করেছেন, কিন্তু চেক গ্রহীতা সেখানে হয়তো 10টাকে একটাকে 4 বানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এই যে 4 বানানো হয়েছে এটা সঠিকভাবে করা হয়েছে কিনা, বা যদি একটু কাটাছেঁড়া হয়েছে, ওভাররাইটিং হয়েছে, সেখানে গ্রাহক চেকদাতার স্বাক্ষর আছে কিনা এই বিষয়গুলো কিন্তু খুব নিখুঁতভাবে পর্যালোচনা করার পরে গিয়ে কিন্তু চেকের অর্থ প্রাপককে পরিশোধ করা হয়। এবার আসি অনুমোদন। চেক যখন চেকদাতা চেক গ্রহীতাকে প্রদান করে এবং সে যদি অন্য কাউকে প্রদান করে সেক্ষেত্রে বিশেষ করে হুকুম চেকের ক্ষেত্রে অনুমোদন ঠিকভাবে হয়েছে কিনা সে বিষয়টি কিন্তু ব্যাংক অবশ্যই লক্ষ্য করবে, ব্যাংকার অবশ্যই লক্ষ্য করবে এবং সেখানে যিনি চেকদাতা তার স্বাক্ষরের সাথে সাথে যিনি প্রাপক তার নামের উল্লেখ রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু ব্যাংকারকে খেয়াল করতে হবে। তো এটাও কিন্তু চেকের একটি নিরাপত্তার ব্যবস্থা। এবার আসি উপযুক্ত তহবিল। চেকদাতা তো চেক গ্রহীতাকে চেক প্রদান করেছেন, এখন চেকদাতার তহবিলে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে কিনা সেটাও কিন্তু ব্যাংকার কি করবেন, বিবেচনা করবেন। কারণ দেখা গেছে যে যদি চেকদাতার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে তো চেকটি বাউন্স হবে, প্রত্যাখ্যাত হবে। এটাও আসলে চেকের একটি নিরাপত্তা ব্যবস্থা যে উপযুক্ত তহবিলকে পরীক্ষা করে দেখা। এবার আসি রেখাঙ্কিত চেক, যেটাকে আমরা দাগ কাটা চেক বলি। তো এই যে দাগ কাটা চেক বা রেখাঙ্কিত চেকটি প্রাপকের হিসেবে জমা হয়ে এসেছে কিনা বা সঠিক যে নিয়ম কানুন রয়েছে দাগ কাটা চেক জমা দিয়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে সেই নিয়ম কানুনগুলো ফলো করা হয়েছে কিনা এই বিষয়টিও কিন্তু ব্যাংকার খুব নিবিড়ভাবে পর্যালোচনা করার পরে তারপরে প্রাপককে অর্থ প্রদান করবে। এবার আসি আদেশটার নোটিশ। আদেশটার নোটিশটা কি, ধরো কোনো কারণে আদেশটা তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের যে কার্যক্রম সেটা বন্ধ রাখার জন্য ব্যাংকারকে জানিয়েছে কিনা। যদি জানিয়ে থাকে এবং এক্ষেত্রে যদি ব্যাংকার প্রাপককে অর্থ পরিশোধ করে দেয় তাহলে কিন্তু ব্যাংকার দায়ী থাকবে, যেহেতু আদেশটা বা চেকদাতা এই
মানে লেনদেন, তার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার কথা বলেছে। তো সেজন্যই বলা হয়েছে যে আদেশটার কোনো নোটিশ থাকলে সেটা অবশ্যই ব্যাংকারকে আগে বিবেচনায় আনতে হবে এবং তারপরে প্রাপকের অর্থ তাকে প্রদান করতে হবে। তো এখানে আরও কিন্তু অনেকগুলো রক্ষা কবচ রয়েছে বা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেমন হারানো বা ছেঁড়া চেকের ক্ষেত্রে কি হয় যে প্রাপক যিনিই থাকেন না কেন ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কিন্তু সেই মানে প্রাপককে সেই চেকের টাকা দিতে বাধ্য থাকেন না, বা তিনি সেক্ষেত্রে আটকে দেন। কিভাবে আটকে দেন? অবশ্যই এখানে আদেশটা বা চেকদাতা কিন্তু বা যিনি প্রাপক তিনি কিন্তু কি করেন, ব্যাংককে আগে থেকেই জানিয়ে রাখেন। তো এটাও হচ্ছে ব্যাংকের একটি নিরাপত্তা ব্যবস্থা যে মানে হারিয়ে যাওয়া নোটের ক্ষেত্রে বা ছেঁড়া নোটের ক্ষেত্রে, হারিয়ে যাওয়া বা ছেঁড়া চেকের ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে যে কোর্টের নোটিশ। যদি কোনো কারণে যিনি চেকদাতা তার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখা বা স্থগিত রাখার জন্য কোর্টের কোনো নির্দেশ থাকে, তাহলে সেই নির্দেশ মেনেই কিন্তু ব্যাংকার কি করবে যে ওই চেকের অর্থ প্রাপককে প্রদান করবে না। এটাও ব্যাংকের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা। তো এখন আমরা করব যে চেকের অনুমোদন বা হস্তান্তর। তো চেকের অনুমোদন বা হস্তান্তর বিষয়টি অবশ্যই একটি বৈধ বিষয় হতে হবে, তো আইনানুগ প্রক্রিয়ায় হতে হবে। তো চেকের অনুমোদন বা এন্ডোর্সমেন্ট এই কথাটির অর্থ হচ্ছে যে চেকের উল্টো পিঠে স্বাক্ষর করে তারপরে সেটিকে প্রাপকের নিকট হস্তান্তর করা। তো 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী যদি আমি বলতে যাই তাহলে এভাবে বলতে হয় যে চেক যেহেতু একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, তাই চেককে অবশ্যই আইনানুগ উপায়ে চেকের উল্টো পিঠে স্বাক্ষর প্রদান করে বা কোনো সংযুক্ত কাগজ যদি থাকে সেখানে কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করে তারপরে সেটিকে অন্যের নিকট হস্তান্তর করাকেই হচ্ছে চেকের অনুমোদন। তো চেকের এই অনুমোদনের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করি তাহলে বুঝতে পারবে। যেমন আমরা যদি বাহক চেকের কথা বলি, বাহক চেক কীভাবে হস্তান্তর করা যায়? বাহক চেক কিন্তু প্রদানের মাধ্যমে, অর্পণের মাধ্যমেই হস্তান্তর করা যায়। সেখানে কিন্তু চেকের পিছনে স্বাক্ষর করে তারপরে হস্তান্তর করতে হয়, বিষয়টা এরকম নয়। বাহক চেক তুমি শুধুমাত্র প্রদানের মাধ্যমেই এটা হস্তান্তর হয়ে যায়। কিন্তু হুকুম চেকের ক্ষেত্রে কি করতে হয়? সেখানে কিন্তু যিনি বৈধ অধিকারী তাকে কিন্তু স্বাক্ষর করে প্রাপকের নাম লিখে তারপরে কিন্তু সেটাকে হস্তান্তর করতে হয়। তো এক্ষেত্রে কিন্তু চেকের মানে হস্তান্তর ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন পড়ে। আবার যখন যে অনুমোদনটা দেওয়া হলো, অর্থাৎ চেকের উল্টো পিঠে স্বাক্ষর করে তারপরে যে হস্তান্তর করা হলো, এই যে উল্টো পিঠে স্বাক্ষর করে যে অনুমোদনটা করা হলো সেটা কিন্তু আংশিকভাবে করা যাবে না। অর্থাৎ অনুমোদন কাজটা কিন্তু পুরো চেকের যে অর্থ রয়েছে সেই অর্থের ওপর, অর্থাৎ পুরো অ্যামাউন্টের ওপর কিন্তু এই চেকটিকে প্রদানের জন্য আদেশটা বা যিনি হস্তান্তর গ্রহীতা ছিলেন তিনি স্বাক্ষর করে অনুমোদন করবেন, এবং এটা অবশ্যই আংশিক হবে না। আবার দেখো যে যিনি প্রাপক বা যিনি আদেশটা বা যিনি হস্তান্তর গ্রহীতা, এখানে কিন্তু অনেকগুলো পক্ষ রয়েছে। এই অনেকগুলো পক্ষ কিন্তু নিজে এই চেকের অনুমোদন না দিয়ে তারা তাদের আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও কিন্তু চেকের অনুমোদন দিতে পারেন। এবং চেকের অনুমোদনের ক্ষেত্রে যদি একাধিক প্রাপক থাকে, অর্থাৎ ধরো আমি একটা চেক, আমি আদেশটা প্রথম চেকটা প্রস্তুতকারী, আমি তোমাকে চেকটা দিলাম, সেই চেকটা তুমি অনুমোদন বলে হয়তো তোমার কোনো বন্ধুকে দিলে, তোমার সেই বন্ধু চেকের পিছনে আবার স্বাক্ষর করে প্রাপকের নাম উল্লেখ করে তার মামাকে দিল, তার মামা আবার সেই চেকের পিছনে আবার স্বাক্ষর করে আবার ধরো মিস্টার কবিরকে দিল। তো এখানে কিন্তু প্রাপক হয়ে গেল কয়জন? 5 জন, এবং প্রত্যেকের কিন্তু স্বাক্ষর এবং প্রাপকের নাম উল্লেখ করতে হয়েছে। অনুমোদন কিন্তু এভাবেই হয় যে চেকের উল্টো পিঠে স্বাক্ষর প্লাস প্রাপকের নাম লিখতে হয়। তো এই যে বিষয়টা দেখছি, এখানে কিন্তু একাধিক প্রাপক রয়েছে এবং প্রত্যেক প্রাপকের নাম কিন্তু চেকের উল্টো পিঠে লিখতে হয়েছে অথবা চেকের সাথে সংযুক্ত কাগজে লিখতে হয়েছে। তো এটাই বলা হচ্ছে যে চেক অনুমোদনের ক্ষেত্রে যতগুলো প্রাপক থাকবেন সব প্রাপকের নাম উল্লেখ করতে হবে। আরেকটি বিষয়, এই যে স্বাক্ষর করে করে অনুমোদন করা হচ্ছে, এই স্বাক্ষরের যে একের পর এক স্বাক্ষর, এটাকে কিন্তু প্রমাণ অনুসারে ধরা হচ্ছে।
যে প্রথম স্বাক্ষরটার পরে যে দ্বিতীয় স্বাক্ষরটা, তার মানে প্রথম স্বাক্ষর 1 নাম্বার, দ্বিতীয় স্বাক্ষর 2 নাম্বার, এভাবে কিন্তু প্রত্যেকটা স্বাক্ষরকে যেভাবে স্বাক্ষরগুলো যাচ্ছে এটাকে ক্রমানুসারে ধরা হচ্ছে, এবং সর্বশেষ যিনি চেকটির ধারক তিনি কিন্তু এর অর্থ সংগ্রহ করতে পারবেন। এবার এক্ষেত্রে কিন্তু কি করতে হবে, ব্যাংক করবে কি, এখানে যিনি ধারক বা যিনি লাস্ট ব্যাংকের কাছে কাউন্টারে গিয়ে চেকটি জমা দিলেন তার পরিচিতি কিন্তু অবশ্যই গ্রহণ করবে। তো এটাই বলা হচ্ছে যে অনুমোদনের ক্ষেত্রে আসলে প্রাপকের নাম এবং স্বাক্ষর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় আমি তোমাদের কিছুক্ষণ আগেই পড়াচ্ছিলাম যে দাগ কাটা চেক যদি ভিতরে হস্তান্তরযোগ্য নয় লেখা থাকে তাহলে এটি সাধারণত হস্তান্তর করা যায় না, তবে যথানিয়মে কিন্তু চেক হস্তান্তর করা যায়, অনুমোদন বলে হস্তান্তর করা যায়। এটা হচ্ছে যথার্থ নিয়ম মানলে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দাগ কাটা চেক সাধারণত অনুমোদনের দ্বারা হস্তান্তর করা যায় না, এটা বাংলাদেশের জন্য। তো এ ছিল আমার চেকের অনুমোদন বা হস্তান্তর। এখন এই চেকের অনুমোদন বা হস্তান্তরের ক্ষেত্রে দেখো আবার প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ আছে? সাধারণ বা ফাঁকা অনুমোদন। তো সাধারণ বা ফাঁকা অনুমোদন কি? সাধারণ বা ফাঁকা অনুমোদন হলো যখন একজন চেক দাতা বা আদেষ্টা চেকের পিছনে উল্টো পিঠে যে স্বাক্ষর করেন সেই জায়গাটায় যদি শুধুমাত্র স্বাক্ষর করেন এবং কোনো কিছু না লিখে প্রাপককে প্রদান করেন তাহলে সেটাকে বলা হচ্ছে ফাঁকা বা সাধারণ অনুমোদন। তো এক্ষেত্রে যখন একজন চেকদাতা বা যিনি প্রাপক অনুমোদন বলে অন্য কোনো প্রাপককে চেক দিতে চান তিনি অবশ্যই কি করবেন, যে চেকের পিছনে একটি স্বাক্ষর করে ছেড়ে দিবেন। ফলে এই যে অনুমোদন বলে প্রাপ্ত চেকটি প্রাপক বা অন্য যে কেউ এটিকে প্রাপক বা বাহক এটিকে কি করতে পারবে, ক্যাশ করতে পারবে ব্যাংকে জমা দিয়ে বা উপস্থাপন করে। তো আরও একটি বিষয় হচ্ছে এখানে যে হুকুম চেকে যখন শুধুমাত্র স্বাক্ষর দিয়ে প্রাপককে প্রদান করা হয় এটি কিন্তু বাহক চেকের মতো হয়ে যায়। ফলে কিন্তু এটি যে কেউ মানে যিনি বাহক হবেন তিনি কিন্তু এটিকে ভাঙাতে পারবেন। তো হুকুম চেকের ক্ষেত্রে যদি প্রাপক নিজে মানে আদেশটা নিজেই প্রাপক হন এবং চেকে যেখানে পে টু লেখা থাকে, পে টু অর্থাৎ যাকে অর্থ প্রদান করা হবে সেই জায়গায় যদি সেলফ শব্দটি লিখেন এবং পিছনে স্বাক্ষর করেন তাহলে এটি যে বাহক চেকে পরিণত হয়েছে এটি ব্যাংকের জন্য প্রমাণ করা কিন্তু সহজ। অর্থাৎ হুকুম চেকটি কিন্তু বাহক চেকে পরিণত হয়ে গেছে এবং এটি ব্যাংকের জন্য প্রমাণ করা সহজ। যদি এরকম না হয় তাহলে কিন্তু ব্যাংকে কি করতে হবে, ব্যাংক কিন্তু এই যে যিনি চেক দিয়েছেন বা যিনি চেক দাতা আসলে অরিজিনাল যে চেক দাতা তার পরিচিতি প্লাস প্রাপকের পরিচিতি এবং অনুমোদন বলে প্রাপকের পরিচিতি সবার পরিচিতি কিন্তু ব্যাংককে গ্রহণ করতে হবে। তো এটা ছিল আমার সাধারণ বা ফাঁকা অনুমোদন, যেখানে শুধুমাত্র চেকের উল্টো পিঠে স্বাক্ষর করার মাধ্যমে যেটি অনুমোদন করে হস্তান্তর করা যায়। এবার আসি বিশেষ বা পূর্ণ অনুমোদন। বিশেষ বা পূর্ণ অনুমোদন, তোমরা পূর্ণ শব্দটির উপর খেয়াল করবে। পূর্ণ অনুমোদন অর্থাৎ যখন একটি চেকের উল্টো পিঠে স্বাক্ষর করে প্রাপকের নাম উল্লেখ সহ স্বাক্ষর করে সেটি হস্তান্তর করা হয় তাকে বলা হচ্ছে পূর্ণ অনুমোদন। অর্থাৎ এখানে যাকে অনুমোদন দিয়ে হস্তান্তর করা হলো বা যে সেই হস্তান্তর গ্রহীতার নামটা কিন্তু চেকের উল্টো পাশে লিখে তারপরে কিন্তু চেকদাতা স্বাক্ষর করবে। আমি একটি উদাহরণ দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন চেকের উল্টো পাশে পিঠে লিখে দেওয়া হলো যে মিস্টার সুমনকে প্রদান করুন অথবা মিস্টার সুমনকে তার আদেশ অনুসারে দেও। মিস্টার সুমনকে অথবা তার আদেশ অনুসারে দেও, কথাটা খেয়াল করো। এখানে কিন্তু প্রাপকের নাম প্লাস আমি আরও একটি কথা লিখেছি যে তার আদেশ অনুসারে দেও। এর মানে হচ্ছে কি যে মিস্টার সুমন নিজেও এটি যেমন প্রাপক হলেন এবং তিনি কিন্তু প্রাপক হওয়ার পরেও এটি মানে অনুমোদনের মাধ্যমে পরবর্তী কোনো প্রাপককে হস্তান্তর করতে পারেন। অর্থাৎ এই যে পূর্ণ অনুমোদন প্রাপ্ত চেকটি যদি এরকম বারবার বলা থাকে যে প্রাপক এবং প্রাপকের আদেশে অন্য কাউকে দেও তাহলে এটি কিন্তু একাধিকবার এই চেকটিকে হস্তান্তর করা যাবে এবং এটি কিন্তু যেহেতু এটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল তাই এখানে কিন্তু এই পূর্ণ অনুমোদনের কারণে এটি বারবার হস্তান্তর করা যাবে। তো এটাই ছিল পূর্ণ অনুমোদন। এবার আসি সীমিত অনুমোদন। সীমিত অনুমোদনটা কি দেখো, সীমিত অনুমোদনটা হচ্ছে যে ক্ষেত্রে
যিনি চেক দাতা বা প্রাপক, যিনি চেকটিকে অনুমোদন দ্বারা হস্তান্তর করতে চান, সেই উদ্দেশ্যে অনুমোদনের উদ্দেশ্যে যখন চেকের উল্টো পিঠে স্বাক্ষর করলেন, চেকদাতা প্রাপককে দিলেন, প্রাপক সেখানে শুধু স্বাক্ষর করলেন এবং লিখলেন যে শুধুমাত্র মিস্টার সুমনকে দেও, শুধু মিস্টার সুমনকে দেও। তার মানে এখানে কিন্তু সুমন যে অন্য কাউকে দিতে পারবে সে সম্পর্কে কিন্তু কোনো কথা বলা হয়নি। এখানে শুধু বলা হচ্ছে শুধুমাত্র মিস্টার সুমনকে প্রদেও বা সুমনকে দেও। তার মানে এখানে যিনি মিস্টার সুমন প্রাপক রয়েছেন তার যে হস্তান্তরের ক্ষমতা সেটাকে কিন্তু সীমিত করা হয়েছে। অর্থাৎ চেকদাতা একজন প্রাপককে দিয়েছেন, প্রাপক শুধু আরেকজন প্রাপককে দিয়েছেন। এর বাইরে কিন্তু এটিকে অনুমোদনের দ্বারা বারবার হস্তান্তর করা যাচ্ছে না, তাই এটি হচ্ছে সীমিত অনুমোদন। আর আমি একটা কথা ভুলে গেছি বলতে, যে পূর্ণ অনুমোদনের ক্ষেত্রে কিন্তু যতবার প্রাপকরা অনুমোদনের দ্বারা হস্তান্তর করবে ততবার কিন্তু নতুন প্রাপকরা এর আইনগত সত্তা বা বৈধতা লাভ করবে। এবার আসি শর্ত সাপেক্ষে অনুমোদন। শর্ত সাপেক্ষে অনুমোদনের ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু চেক একটি শর্তহীন নির্দেশনামা, তাই না, চেক হচ্ছে অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশনামা, তাহলে এখানে আবার শর্ত আসলো কিভাবে? এখানে শর্ত হচ্ছে যে চেকের উল্টো পার্শ্বে বা সংযুক্ত কাগজে যদি কোনো শর্ত উল্লেখ করে তারপরে প্রাপকের নাম উল্লেখ করে তারপরে স্বাক্ষর করে সেটিকে অনুমোদন দেওয়া হয় এবং হস্তান্তর করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমোদন। যেমন একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, যে মিস্টার কবিরকে ধরো 20 ফেব্রুয়ারির পরে দেও বা 20 ফেব্রুয়ারির পরে দেও, অথবা যদি এরকম করা থাকে যে মাল গুদামে পৌঁছানোর খবর প্রাপ্তি নিশ্চিত হওয়ার পরে দেও, মানে এখানে কিন্তু একটা কন্ডিশন জুড়ে দিচ্ছে, একটা শর্ত জুড়ে দিচ্ছে যে আজকে যে ফেব্রুয়ারির কয় তারিখ, আজকে ফেব্রুয়ারির ধরো আজকে 10 তারিখ, অথচ আমি কন্ডিশনটা দিলাম কি যে 20 ফেব্রুয়ারি পর হতে দেও, মানে এটা 20 ফেব্রুয়ারির আগে কিন্তু এই চেকের অর্থ প্রাপককে ব্যাংক প্রদান করবে না, একটা শর্ত দিয়ে দেওয়া হলো। এটাই হচ্ছে আসলে শর্ত সাপেক্ষে অনুমোদন। এরপরে আসি চেকের অমর্যাদা হওয়ার কারণ। তো আগে আমরা দেখে নিই চেকের অমর্যাদা বিষয়টি কি। যখন ব্যাংকে একটি চেক উপস্থাপিত হয় এবং সেই উপস্থাপিত চেকের অর্থ প্রদানে ব্যাংক অস্বীকৃতি জানায় তাকে বলা হচ্ছে চেকের অমর্যাদা। 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল যে আইন রয়েছে সেই আইনে বলা হয়েছে যে কোনো প্রমিজরি নোট বা বিনিময় বিল বা চেকের ক্ষেত্রে তখনই অমর্যাদাকৃত হবে যখন নোট প্রস্তুতে বা বিল প্রস্তুতে বা চেক প্রস্তুতের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখে ব্যাংক সেই নোটের বা বিলের বা চেকের অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে এবং চেক ফেরত দেয়। এটাকে বলা হচ্ছে চেকের অমর্যাদা হওয়া। তো চেক যখনই একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয় তখন কিন্তু চেকের কিছু বৈশিষ্ট্য ব্যাংক অবশ্যই খেয়াল রাখে, যে সেই বৈশিষ্ট্যগুলো মেনে কি চেকটি প্রদান করা হয়েছে কিনা। কারণ যে কোনো চেক কিন্তু গিয়ে জমা দিলেই ব্যাংক যে ক্যাশ করে দিবে তা কিন্তু না, অবশ্যই চেকের প্রদানের মানে যথা নিয়মে উপস্থাপন করতে হয় এবং সেই নিয়মগুলো উপস্থাপন হওয়ার পরেও সেখানে কিছু বিষয় কিন্তু খুব ভালোভাবে ব্যাংক খেয়াল করে। সেই বিষয়গুলো কি কি? চেকটি যথাযথভাবে পূরণকৃত করা হলো কিনা, অর্থাৎ কোথাও কোনো রকম তথ্য মিসিং হলো কিনা। একটা চেক যে ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়েছে সেটি পরিপূর্ণভাবে ফিল আপ করার পরে ব্যাংকের কাছে উপস্থাপন করা হলো কিনা। সেই মানে চেকের যে চেক দাতা বা আদেশটা তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা, তার অ্যাকাউন্টটি চালু আছে কিনা, না ডরমেন্ট হয়ে গিয়েছে। তোমরা হয়তো জানো যে সাধারণত 6 মাসের মধ্যে একবার হলেও অবশ্যই ট্রানজ্যাকশন করতে হয় প্রত্যেকটা ব্যাংক হিসাবে, যদি না করা হয় তাহলে 3 বছর পরে কিন্তু এটি ডরমেন্ট হয়ে যায়। তো ডরমেন্ট মানে স্থবির হয়ে যায়, যে এটিকে তখন আবার নতুন করে ফি দিয়ে চালু করতে হয়। তো যে চেকটি উপস্থাপন করা হয়েছে সেই চেকটির চেক দাতার হিসাবটি চালু অবস্থায় রয়েছে কিনা এবং হিসাবে মানে চেকদাতার হিসাবে বা আমানতকারীর হিসাবে যে অর্থ রয়েছে সেখানে আদালত কর্তৃক বা ব্যাংক কর্তৃক কোনো অর্থ লেনদেনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে। যদি এই বিষয়গুলোর মধ্যে কোনো একটির সাথে অসঙ্গতি পরিলক্ষিত হয় তখনই কিন্তু আসলে
কি করে, ব্যাংক প্রত্যাখ্যান করে। এছাড়াও আমি তোমাদেরকে পড়াবো যে চেক অমর্যাদা হওয়ার কারণ কি কি, অনেকগুলো কারণ রয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে যখন একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয় এবং এখানে যদি কোনো ধরনের প্রবলেম ব্যাংকারের চোখে পড়ে, তখন কিন্তু সে কি করে, সে এই যে চেক অমর্যাদা হওয়ার জন্য একটি ছাপানো ফর্ম থাকে, প্রত্যেকটা ব্যাংকেরই থাকে। তো কি কারণে এই চেকটি অমর্যাদা হবে, সেই কারণগুলোর পাশে কি করে, ব্যাংকার টিক দিয়ে যায় এবং টিক দিয়ে সেটিকে মানে ফর্ম সহ চেকটি আবার গ্রাহককে ফেরত দেয়। অনেক সময় ব্যাংক আবার এই অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত চেক আবার রেখেও দেয়। তো এটা হচ্ছে কোনো আইনানুগ নিয়ম কানুনের কারণে হয়, ঠিক আছে। আমরা সাধারণ অর্থে যেটা জানি সেটাই বলবো, যে ছাপানো যে ফর্মটা যখন প্রাপককে বা যিনি চেক গ্রহীতা ছিলেন তাকে দেওয়া হয়, সে প্রাপকে বা ধারক যেই হোক না কেন, সে কিন্তু বুঝতে পারে যে কেন এই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, ফলে সে কিন্তু প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তো এখন আমরা দেখি যে এই যে চেকের অমর্যাদা হলো, এর কারণগুলো কি কি। আমি যদিও কিছু কারণ বলেছি যেটা একটি চেকের জন্য অপরিহার্য, তেমনি আরেক কিছু কারণ বলি যেগুলো হলে যে চেক অমর্যাদা হয়। প্রথমটা হচ্ছে স্বাক্ষর না থাকলে, স্বাক্ষর অস্পষ্ট হলে, তারিখ না থাকলে, তারিখ অস্পষ্ট হলে, চেকের যদি তোমার ঘষা মাজা হয়, ওভার রাইটিং হয় এবং সেখানে যদি চেক দাতা তার স্বাক্ষর না থাকে, যদি স্বাক্ষর থাকে সেটার সাথে যদি ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের সাথে না মিলে। তারপরে হচ্ছে তারিখ, পূর্ববর্তী বা পরবর্তী কোনো তারিখের চেক হলে, যেটি এই মুহূর্তে ব্যাংক ক্যাশ করতে পারবে না, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ চেক প্লাস পরবর্তী তারিখের চেক হলে, বাসি চেক হলে, তারিখ অস্পষ্ট হলে, সিগনেচার তো বললামই। তারপরে হচ্ছে যে চেকের পাতা সেটি যে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে চেক বই তার হিসাব নম্বর অনুসারে রয়েছে কিনা সেটি দেখবে। তারপরে হচ্ছে যে ধরো 2-3 জন যদি ব্যাংক হিসাবের ওনার হয়, অর্থাৎ যদি যৌথ হিসাব হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের স্বাক্ষর চেক বইতে রয়েছে কিনা সেটি দেখা হয়। চেকটি যথাযথ আইনানুগ নিয়মে উপস্থাপন করা হয়েছে কিনা সেটি দেখা হয়। যদি দাগ কাটা চেক হয়, তাহলে দাগ কাটা চেক যথা নিয়মে উপস্থাপন হয়েছে কিনা সেটি দেখা হয়। তারপরে হচ্ছে ধরো যদি এর মধ্যে মানে যিনি চেক দিয়েছেন আদেশটা, তার তহবিলে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে কিনা সেটি দেখা হয়। চেক ছেঁড়া হলে চেক অমর্যাদাকৃত হয়। চেকের কথা অস্পষ্ট, মানে দুমড়ানো মুচড়ানো একদম অস্পষ্ট, সেটাও কিন্তু অমর্যাদাকৃত হয়। তারপরে ধরো আদালতের কোনো আদেশ, বিশেষ করে গার্নিশি আদেশ থাকলে সেক্ষেত্রেও কিন্তু চেকের অর্থ অমর্যাদাকৃত হয়। যদি আমানতকারীর অর্থের উপর ব্যাংকের পূর্ব শর্ত থাকে, তাহলেও কিন্তু চেক অমর্যাদাকৃত হয়। তো এরকম আরো অনেকগুলো কারণ রয়েছে, আসলে এতগুলো কারণ এই মুহূর্তে একসাথে বলা যাচ্ছে না। তো তোমরা অবশ্যই বই পড়বে, দেখবে বই সবগুলো কারণ সম্পর্কে বলা হয়েছে। তো এই ছিল আমার চেক অমর্যাদা হওয়ার কারণ। এবার আসি হারানো চেকের জন্য করণীয় কি। হারানো চেকের জন্য করণীয় কি, চেকটা হারিয়ে গেল। আমি আরেকটা কারণ বলিনি তোমাদেরকে, যেমন হারানো চেক পেলে সেখানে যে প্রাপক, তিনি তো আসলে সত্যিকার অর্থে প্রাপক না, সেহেতু ব্যাংক কিন্তু খবর পাবে আগেই যে চেকটি হারানো গিয়েছে। ওই সময় কিন্তু যিনি এই চেক উপস্থাপন করেন তার চেকও কিন্তু অমর্যাদাকৃত হয়। তো এবার আসি এই মানে হারানো চেকের জন্য করণীয়। প্রথমে যেটা আমানতকারী যাকে চেক দিয়েছে তার কাছ থেকে যদি হারিয়ে যায়, তাহলে সেই খবরটা অবশ্যই আমানতকারী জানবে। আমানতকারী এই হারানো চেক সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে সে কি করবে, ব্যাংককে লিখিতভাবে চেক নম্বর সহ, ঠিক আছে, চেক বইতে তো প্রত্যেকটা পাতার নম্বর থাকে, কিন্তু যে কত নাম্বার চেকটি হারানো গিয়েছে সেই চেক নম্বর সহ লিখিতভাবে ব্যাংককে জানাবে। এবং এই যে ব্যাংকে জানানোর পরে কিন্তু ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর যখন প্রাপকের করণীয় কি, চেকদাতা তো স্বাক্ষর করে প্রাপককে দিয়েছে, প্রাপকের কাছ থেকে চেক হারিয়ে গেল, তাহলে প্রাপকের কাজ কি? প্রাপকের কাজ হচ্ছে সে যদি অনুমোদন বলে প্রাপক হয়, তাহলে তার পূর্ববর্তী যে প্রাপক তাকে লিখিত আকারে জানানো। আবার
পূর্ববর্তী প্রাপকও যদি অনুমোদন বলে প্রাপক হয়ে থাকে তাহলে সে তার পূর্ববর্তী প্রাপককে জানাবে লিখিতভাবে। এভাবে একসময় গিয়ে অবশ্যই যিনি আদেশটা তিনি জানবেন বা আমানতকারী যিনি তিনি জানবেন, এবং তিনি ব্যাংককে লিখিতভাবে বিজ্ঞপ্তি দিয়ে বা চিঠি দিয়ে জানাবেন যে তার এই চেকটি হারানো গিয়েছে। এখন আসি ব্যাংকের কি করণীয়। ব্যাংক যখন জ্ঞাত হবে এই যে চেকটি এত নাম্বার সিরিয়ালের চেকটি হারানো গিয়েছে, তখন সাথে সাথে সে কি করবে, ওই ব্যক্তির বা যিনি আমানতকারী রয়েছেন, যিনি চেক দাতা, তার অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করে দিবেন। এখন লেনদেন স্থগিত করলে তো আদেশটা বা চেকদাতার কিন্তু অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডও তো থাকতে পারে, তাই না, প্রয়োজন থাকতে পারে অর্থ উত্তোলনের, তিনি তো ক্ষতিগ্রস্ত হবেন। তাই এক্ষেত্রে ব্যাংক কি করবে, শুধুমাত্র যে বললাম চেক নম্বর দেওয়া, মানে চেক বইয়ের যে নম্বর সিরিয়াল নম্বর রয়েছে সেই অনুযায়ী যেহেতু চেক বইটি থেকে চেক পাতা ছেঁড়া হয়েছিল, শুধুমাত্র সেই হিসাব নম্বরটি সেই চেকের সিরিয়াল নম্বরটি যে লেনদেন সেটি কিন্তু ব্যাংক বন্ধ করবে, এবং বাকি যে অর্থ রয়েছে তার ওপর, মানে অর্থের ওপর তার কিন্তু পুনরায় উত্তোলন বা লেনদেন কার্যক্রম সে শুরু করতে পারবে। শুধুমাত্র ওই চেকের অর্থ লেনদেনের জন্য ব্যাংক স্থগিতাদেশ দিবে। তো এই ছিল আমার হারানো চেকের জন্য করণীয়। অঙ্গীকারপত্র হলো, আমরা এখন পড়বো অঙ্গীকারপত্র প্লাস বিনিময় বিল সম্পর্কে। তো অঙ্গীকারপত্রটা কি? অঙ্গীকারপত্র হলো এমন একটি দলিল, লিখিত দলিল, যে দলিলটি চাহিদা মাত্র পরিশোধ করা হবে। অর্থাৎ অঙ্গীকারপত্র হলো এমন একটি দলিল যে দলিলটি কোনো ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে বা বাহককে বা যিনি দলিলটির ওই মুহূর্তের ধারক তাকে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট অথবা চাহিদা মাত্র নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের মুক্ত শর্তহীন অনুরোধ বা অঙ্গীকারনামা। অর্থাৎ এইটা কিন্তু নির্দেশপত্র নয়, এটা হচ্ছে একটি অঙ্গীকারনামা, যেখানে একজন ব্যক্তি অঙ্গীকার করছেন যে অপর কোনো ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে বা তার মানে যে দলিলটা বহন করছে সে বাহককে বা ধারককে নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। অর্থাৎ এখানে কোনো নির্দেশ প্রদান করা হয় না, এখানে অঙ্গীকার করা হয়। তো এই যে অঙ্গীকারপত্র, এখানে কিন্তু দুটি পক্ষ, একটা হচ্ছে প্রমিসরি, একটা হচ্ছে প্রমিসর। অর্থাৎ একজন হচ্ছে অঙ্গীকার গ্রহীতা, একজন হচ্ছে অঙ্গীকার দাতা। তো আমরা এখন দেখব 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে ওই অঙ্গীকারপত্র সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি অপর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি প্রদান করে তাকে প্রমিসরি নোট বলে। তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে এই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলে, মানে এই দলিলটা যে প্রস্তুত হবে, যে অঙ্গীকার পত্রটা প্রস্তুত হবে, সেটা অবশ্যই যিনি দিবেন অঙ্গীকার করবেন তার স্বাক্ষরিত একটি লিখিত দলিল হবে, এবং সেখানে কিন্তু তিনি অপর কোনো ব্যক্তিকে বা উক্ত ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি প্রদান করেন। অর্থাৎ এখানে প্রতিশ্রুতি প্রদান করেছেন যে নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র তিনি এর প্রাপককে বা যিনি ধারক রয়েছেন তাকে বা যিনি প্রাপকের আদিষ্ট ব্যক্তি তাকে কিন্তু অর্থটা প্রদান করা হবে, সে সম্পর্কে অঙ্গীকার করেছে। তাহলে এই সংজ্ঞা বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই প্রমিসরি নোটের কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই কি লিখিত হতে হবে, তাই না, স্বাক্ষরিত হতে হবে। কার দ্বারা? যিনি অঙ্গীকার প্রদান করছেন অঙ্গীকার দাতার দ্বারা স্বাক্ষরিত হবে। এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, অর্থাৎ একটি অঙ্গীকারপত্রে অবশ্যই অর্থের পরিমাণটা উল্লেখ থাকবে, সেখানে প্রাপকের নামটা উল্লেখ থাকবে। এটি বিহিত মুদ্রায় কিন্তু পরিশোধ করা হবে, এবং পরিশোধ করা হবে কি নির্দিষ্ট সময় পরে অথবা চাহিদা মাত্র, যে কথাটা এই অঙ্গীকারপত্রে লেখা থাকে সেই কথা অনুযায়ী কিন্তু এই মানে ওই মেয়াদের পরে কিন্তু এটি পরিশোধ করা হবে। আর সবচেয়ে বড় কথা, এটি হচ্ছে একটি অনুরোধনামা, একটি অঙ্গীকারনামা, এটা কোনো নির্দেশপত্র না।
তো এই ছিল আমার প্রভিজরি নোট। তো এবার আসি আমরা বিনিময় বিল। দেখো বিনিময় বিল কি, বিনিময় বিলটা সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে বিনিময় বিল হচ্ছে এমন একটি দলিল যেটি পাওনাদার কি করেন, প্রস্তুত করে তারপরে সেটিকে স্বাক্ষরের জন্য কিন্তু দেনাদারের কাছে পাঠান। দেনাদার তখন এটা স্বাক্ষর করে আবার পাওনাদারকে ফেরত দিলে সেটা কিন্তু বিনিময় বিল হিসেবে গণ্য হয়। এটা হচ্ছে এতদিনের ক্লাসে আমরা যা পড়েছি সেই কথা। তো আজকে আমরা স্পেসিফিক বিনিময় বিল কি সেটা সম্পর্কে জানবো। বিনিময় বিল হচ্ছে এমন একটি দলিল যেটি একজন ব্যক্তি কর্তৃক প্রস্তুত হয়ে বা আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত হয়ে অপর কোনো ব্যক্তিকে প্রদান করা হয় এবং এটি একটি মানে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। অঙ্গীকারপত্র ছিল প্রতিশ্রুতি, আর বিনিময় বিল কি হলো, বিনিময় বিল হলো নির্দেশনামা। এখানে কিন্তু প্রতিশ্রুতি না, নির্দেশ দিচ্ছে অর্থ প্রদানের। তো আমরা যদি একটু 1881 সালের বিনিময় বিলের সংজ্ঞার দিকে তাকাই তাহলে দেখতে পাবে বলা হয়েছে প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হয়ে, প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত দলিল যা কোনো ব্যক্তিকে বা তার আদিষ্ট অন্য কোনো ব্যক্তিকে অথবা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি শর্তহীন নির্দেশ নামা। অর্থাৎ এটি প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পরে এটিকে কি করে, মানে অবশ্যই এটি একটি লিখিত দলিল যেটি প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হয় এবং এটি কোনো ব্যক্তিকে বা তার আদিষ্ট অন্য কোনো ব্যক্তিকে অথবা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি শর্তহীন নির্দেশনামা। আমি যেটা শুরুতে বলছিলাম যে সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় কি অনেক ধারে বা ঋণের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। তো সেক্ষেত্রে এই যে ঋণের টাকাটা সংগ্রহের ক্ষেত্রে কোনো সমস্যা হলে বা যিনি ঋণের মাধ্যমে ব্যবসায় করছেন, ধরো একজন বিক্রেতা বা সরবরাহকারী যিনি ধারে পণ্য সরবরাহ করছেন তার তো অর্থের প্রয়োজন হতে পারে। তো তার যখন অর্থের প্রয়োজন হয় তখন সে অর্থ সংস্থান করবে কিভাবে? এই অর্থ সংস্থান করতে গিয়ে দেখা যায় যে ব্যবসায়ীরা সমস্যায় পড়ে এবং সেই সমস্যা মোকাবেলা করার জন্যই কিন্তু এই বিনিময় বিলের উদ্ভব হয়েছে। এখানে এটা কি করে, যিনি পাওনাদার, ধরো সরবরাহকারী যিনি ধারে পণ্য সরবরাহ করেছেন তিনি তো পাওনাদার, যিনি ক্রেতা তার কাছে। তো এই পাওনাদার দেখা যায় একটা বিল প্রস্তুত করে, একটি লিখিত নির্দেশনামা প্রস্তুত করে, সেটি তিনি দেনাদারকে পাঠায়, দেনাদার সেটিতে স্বাক্ষর করে আবার পাওনাদারকে ফেরত দেয় বা পাওনাদার অনুমোদন বলে সেটা অন্য কোনো প্রাপককে দিয়ে দেয়, অথবা পাওনাদার বা সরবরাহকারী যিনি বাকিতে বা ধারে বিক্রয় করেছেন তিনি এটি ব্যাংকে নিয়ে কিন্তু পাট্টা করে অর্থ সংস্থান করতে পারেন। এবং এটি কিন্তু বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। এই বিনিময় বিলটা এটা হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অন্যতম একটি উপাদান। তো এখানে যেটি বলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে যখন প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হয়ে এটি যখন কোনো ব্যক্তিকে বা তার আদিষ্ট বা অন্য কোনো ব্যক্তিকে অথবা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে এই বিনিময় বিলের মাধ্যমে, এবং এটা কিন্তু যখন এই বিনিময় বিলের মেয়াদ উত্তীর্ণ হয় তখন সেটা টাকা পরিশোধ করতে হয় যিনি এই বিলের স্বীকৃতি প্রদান করেছেন তাকে। তো আমরা একটু দেখি যে এই বিনিময় বিলের সংজ্ঞা থেকে যে এর বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে তো অবশ্যই এটি একটি লিখিত দলিল, লেখাই আছে লিখিত দলিল। এখানে অবশ্যই প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হয় এবং এটিতে যিনি আদিষ্ট, বিনিময় বিলের যিনি আদিষ্ট তিনি স্বীকৃতি প্রদান করেন। মানে অঙ্গীকারপত্রে কিন্তু স্বীকৃতির কোনো ব্যাপার ছিল না, অঙ্গীকারপত্র যিনি প্রদান করছেন তিনি কিন্তু অঙ্গীকার করে প্রদান করছেন। আর যেহেতু বিনিময় বিলে কিন্তু আমার পক্ষের সংখ্যা বেশি, অঙ্গীকারপত্র ছিল দুইটা পক্ষ, অঙ্গীকার দাতা অঙ্গীকার গ্রহীতা, আর বিনিময় বিলে কিন্তু পক্ষ 4টি। প্রথমে আদেষ্টা, আদিষ্ট, স্বীকৃতিকারী আর প্রাপক। আবার এর মধ্যে আরও বাড়তে পারে, অনুমোদন বলে প্রাপক, মানে এটা হতে পারে। তো প্রধানত 4টি পক্ষ। তো এই 4টি পক্ষের মধ্যে যিনি আদিষ্ট অর্থাৎ যিনি বিলটাতে স্বীকৃতি দিয়েছেন বা যিনি দেনাদার তিনি কিন্তু আদিষ্ট, তিনি কিন্তু স্বীকৃতি প্রদান করবেন। তার মানে স্বীকৃতিকারী এবং আদিষ্ট এরা দুজন কিন্তু একই ব্যক্তি হয় সাধারণত। তো যদিও 4টা পক্ষ কিন্তু সাধারণত
আদিষ্ট এবং স্বীকৃতিকারী একই ধরনের ব্যক্তি হয়, মানে একই ব্যক্তি হয়। তো এটা গেল একটা বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য আছে দেখো, এটি একটি শর্তহীন নির্দেশনামা। প্রমিসরি নোটও কিন্তু শর্তহীন, ঠিক আছে, লেখাই আছে শর্তহীন। তেমনি বিনিময় বিলও একটি শর্তহীন, অর্থাৎ শর্ত দিলে কিন্তু এটা বিনিময় বিল হবে না। শর্তহীন প্রকৃতির, এটি একটি নির্দেশনামা, এটা কিন্তু কোনো অনুরোধ না। অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হচ্ছে এই বিনিময় বিলের মাধ্যমে। আর দেখা গেছে যে প্রমিসরি নোট এবং বিনিময় বিল এগুলো কিন্তু প্রামাণ্য দলিল হিসেবেও ব্যবহৃত হয়, এবং এই বিনিময় বিল কিন্তু ব্যাংকে বাট্টা করার মাধ্যমে যিনি বিনিময় বিলের ওনার তিনি কিন্তু অর্থ সংস্থান করতে পারেন। আর এই যে আমরা পড়ছি যে বিনিময় বিল, এটা যদি মেয়াদি বিনিময় বিলের ক্ষেত্রে কিন্তু স্বীকৃতির সাথে সাথে কি করতে হবে, যে নির্দিষ্ট যে মেয়াদ শেষ হবে সেই নির্দিষ্ট মেয়াদের পরে গিয়ে অর্থ পরিশোধ করতে হবে। অর্থাৎ এখানে অর্থ আটকে রাখার বা অর্থ প্রদান না করার জন্য কিন্তু আবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর এই যে বিহিত মুদ্রায় অবশ্যই বিনিময় বিলের অর্থ পরিশোধ করতে হবে, এবং যখন এটা উপস্থাপন করা হবে, বিনিময় বিলটা উপস্থাপন করা হবে, সেই উপস্থাপনটার সাথে, অর্থাৎ বিনিময় বিলটা কখন উপস্থাপন করবে, যখন মেয়াদটা কমপ্লিট হবে, কত মাস মেয়াদি বিনিময় বিল প্রস্তুত করা হয়েছে সেই মেয়াদ শেষে গিয়ে কিন্তু এই বিনিময় বিলের অর্থ পরিশোধ করা হবে, এবং তখন কিন্তু এটাকে উপস্থাপন করতে হবে যিনি এর ধারক বা বাহক রয়েছেন একদম মেয়াদ শেষে তাকে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।